এদিকে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের উপর আজ আবারও হামলা করেছে বিএনপি নেতাকর্মীরা। রেগে গিয়ে তারেক রহমানকে কঠিন হুঁশিয়ারি দিল সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। পাশাপাশি বিএনপির উপর কঠিনভাবে ক্ষেপে গেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কোনো ভুল করেনি, তারা তো জানে যে এখানে সার্জিস আলম ভাই আসবে। তাদের সাথে মতবিনিময় এবং সন্ত্রাসী চাঁদাবাজ সহ অন্যান্য অপকর্মের বিরুদ্ধে আসলে সমাবেশের বক্তব্য দেওয়ার কথা ছিল সার্জিস আলমের। তো বিকেল 3টা থেকে আসলে তারেক সাহেবকে দেখা যায় পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে। আমরা যা শুনতে চাই তাই বলে, যে সরকারের ক্ষমতা আসুক না কেন আপনাকে এমপি বানাবে, যদি সরকার আবার ফিরে আসে। গতকালকে সার্জিসকে যেভাবে নরসিংদী থেকে ওয়ান কাইন্ড অফ আমি মনে করি যে এটা পালাতে বাধ্য হয়েছে। এখানে যদি আর কিছুক্ষণ সার্জিস থাকতো তাকে হয়তো গায়ে হাত তোলা হতো অথবা ভিড়ের মধ্যে একটা অঘটন ঘটতে পারতো, যার কারণে পরিস্থিতি বুঝে সার্জিস সেখান থেকে চলে এসেছেন। প্রধান একজন সমন্বয়ক হাসনাত দা ব্লুটুথ বয় এই প্রথমবারের মতন বিএনপিকে এই কড়া ভাষায় একটা মেসেজ দিয়েছে। আর এই মেসেজটা দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আপনাদের কাছে শুরুতেই একটা প্রশ্ন রাখি, বাঙালি এত অস্থির কেন রে ভাই? বাংলাদেশের অন্যতম ছাত্র সমন্বয়ক সার্জিস আলম সে যেখানেই যাচ্ছে সে কিন্তু হামলার শিকার হচ্ছে। নরসিংদীতে গিয়েও সে হামলার শিকার হয়েছে। মাত্র একটুর জন্য সে জানে বেঁচে ফিরেছে। দর্শক, এই হামলা নাকি বিএনপি নেতাকর্মীরা করেছে এবং ছাত্র সমন্বয়কদের উপর যে হামলা বিএনপি নেতাকর্মীরা করেছে তাই দেখে কোটা আন্দোলনের সমন্বয়কদের মধ্য থেকে হাসনাত আবদুল্লাহ, যাকে আপনারা সবাই চেনেন, সে কিন্তু কঠিনভাবে তারেক রহমানকে হুঁশিয়ারি দিয়েছে এবং বলেছে বিএনপি যদি এরকম করতে থাকে তারা কোনো দিন আর ক্ষমতায় আসতে পারবে না। দর্শক, আমরা দেখব নাইম ভাইয়ের মুখ থেকে তারা কি বলে বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছে এবং কেনই বা সার্জিস হাসানাতের উপর হামলা হয়েছে। আশা করি সঙ্গেই থাকবেন। তার আগে আপনাদের কাছ থেকে একটা ভোট চাই বা মতামত চাই। আপনি কোন দলের পক্ষে? আপনি কি চান যে সুষ্ঠুভাবে বাংলাদেশটা চলুক, বা এই কোটা আন্দোলন যারা করেছে তারা একটা সুষ্ঠু সুন্দর একটা রাজনৈতিক দল তৈরি করুক? যদি আপনি তাই চান তাহলে কমেন্টে অবশ্যই এ লেখে আপনার মতামত জানাবেন, এবং তাই যদি না চান তাহলে বি লিখবেন। তো দর্শক, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো চলুন স্ক্রিনে। অন্যের সমালোচনা করা খুবই সোজা, কিন্তু নিজে যখন সেই জায়গাটাতে গিয়ে বসে যায় তখন এই দৃশ্যটাকে কন্ট্রোল করা খুবই কঠিন। স্ক্রিনের এক অংশে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান একজন সমন্বয়ক সার্জিস দ্য ব্লুটুথ বয়। আমি নিজে তার খুবই পছন্দ করি ছেলেটার অ্যাক্টিভিটিস সব কিছু। আমি নিজেও তার পক্ষে অনেকগুলো ভিডিও করেছি, আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ। কিন্তু গতকালকে সার্জিসকে যেভাবে নরসিংদী থেকে ওয়ান কাইন্ড অফ আমি মনে করি যে এটা পালাতে বাধ্য হয়েছে। আমার কাছে বেশ কিছু ফোন আসছে, বেশ কিছু মেসেজ আসছে যে ওইখানে পরিস্থিতিটা এমন হয়েছিল যে বিক্ষুব্ধ ছাত্ররা, এই ছাত্র আবার কারা, এরা সমন্বয়কই, এই বিক্ষুব্ধ কথিত সমন্বয়ক বনাম রিয়েল সমন্বয়কদের যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে যদি আর কিছুক্ষণ সার্জিস থাকতো তাকে হয়তো গায়ে হাত তোলা হতো অথবা ভিড়ের মধ্যে একটা অঘটন ঘটতে পারতো, যার কারণে পরিস্থিতি বোঝে সার্জিস সেখান থেকে চলে এসেছেন। দর্শক, চাঞ্চল্যকর ঘটনা হচ্ছে নরসিংদীতে এই ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে প্রধান সমন্বয়করা তারা সারা বাংলাদেশে তারা ভিজিট করছেন, ইভেন তারা ঘোষণা দিয়েছেন বিভিন্ন জায়গায় তারা কমিটি গঠন করবে। এই মুহূর্তে প্র্যাকটিক্যালি বিশ্বাস করেন ছাত্রলীগের কমিটি করা যেমন ছাত্রলীগ একটা এলাকার মধ্যে গুন্ডামি করতে পারতো, বিএনপির কমিটি করা বিএনপি যেমন একটা ছাত্রদল তারা এক ধরনের গুন্ডামি করতে পারতো, বাংলাদেশের অনেক জায়গায় প্রকৃত সমন্বয়কদের বিপরীতে আমরা সমন্বয়ক দাবি করা এরকম কমিটি হয় নাই। এরপরে কিন্তু বহু ধরনের ঘটনা কিন্তু অলরেডি ঘটা শুরু হয়েছে। স্থানীয়ভাবে তারা ধোলাইও খাইছে, আমার এলাকায় খাইয়া গেছে এক গ্রুপ আইসা এই বন্যার্তদের ত্রাণ দেওয়ার সময় গুলিমুলি করছে। এটা চিন্তা করছেন এরা কি সমন্বয়ক? না। তো প্রকৃত সমন্বয়ক কারা এটা এখন আইডেন্টিফাই করে এত সোজা না। যেহেতু এখন কমিটি দেওয়া হচ্ছে, যেহেতু ডক্টর ইউনূসের সরকার আগামী 3-4 বছর থাকবেন, এই সমন্বয়ক কমিটিরে এসপি সাহেব সালাম দিচ্ছে, অথবা সালাম না দেখ মানে ওইখানে গেলে সম্মান দিচ্ছে, আর্মি অফিসাররা সম্মান দিচ্ছে, যে কোনো সরকারি অফিস আদালতে গেলে সম্মান পাচ্ছে। তো এগুলোতে হয়ে যাচ্ছে কি একটা উল্টা সিস্টেম। আমি এই সিস্টেমের পক্ষে না। একটা রাজনৈতিক দল তাদের কমিটি করবে, কমিটি করুক, কিন্তু প্রশাসনকে প্রশাসনের দায়িত্ব বুঝে নিতে হবে। এখন এই সমন্বয়করা তারা যদি প্রশাসনের উপর দিয়ে গিয়ে হস্তক্ষেপ করে সেইটাও পজিটিভ না, কারণ থানাগুলো ঠিকমতো কাজ করতেছে না। ওমকে ফোন দিয়ে তুমি চিনো এই সমন্বয়ক আমার এটা, আরে আমার সাথেও একটা ঝামেলার মধ্যে এটা, আমি অমুক সমন্বয়কের তোমক আমাকে নিয়ে আয় তুই। তো চিন্তা করেন সার্জিসদের এই বিষয়গুলা আরও কঠিনভাবে কিন্তু মেনটেন করতে হবে। ছাত্রলীগ বলেন, ছাত্রদল বলেন, এই যে সাদ্দামরা বা আরও যারা আছে তারা যে ঢাকা বৈশাখ কেন সারা বাংলাদেশের ছাত্রলীগকে কন্ট্রোল করতে পারে না, কেন বিভিন্ন জায়গায় গিয়ে কমিটিগুলারে দিয়া সেখানে মাইট টাইটও খাইতে হয়, দৌড়াইয়া পালাইতে হয়,
ছাত্রলীগের বা ছাত্র দলের নেতাদের হাতেই অপদস্থ হতে হয়, নিশ্চয়ই এটা সার্জিস বুঝতে পারছে। ঘটনা হচ্ছে কি দেখেন, নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি সভাটাই করতে পারেননি। গতকালকে বিকাল 3টায় নরসিংদী শহরের সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ছাত্র নাগরিকদের সাথে মতবিনিময় সভা করার কথা ছিল তার, কিন্তু অপর একটি পক্ষ সভার স্থান পরিবর্তন করে নরসিংদী সরকারি কলেজ মাঠে সভা করার মতামত দেয়। এতে উভয় পক্ষের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। এক পর্যায়ে সার্জিস আলম পরিস্থিতি খারাপ দেখে নির্ধারিত স্থানের সভা বাতিল করে দেন। আর আচ্ছা, এর আগে তিনি ঢাকা সিলেট মহাসংলগ্ন, ওটা জরুরি না। সমন্বয়কদের একাধিক সূত্র জানিয়েছে নরসিংদীতে দুইটা গ্রুপ একত্রিত হতে পারলেই অতি দ্রুত আবার নরসিংদীতে তিনি আসবেন বলে জানিয়েছেন। এখন কিসের গ্রুপ? তোমরা কোনো রাজনীতি করো যে তোমরা গ্রুপিং করবা? হোয়াট কাইন্ড অফ গ্রুপ? আমি ওই দিন দিয়েছিলাম কক্সবাজারে 2 সমন্বয় গ্রুপের কি মারামারি ভাই। এগুলো নিয়ে আবার গণমাধ্যম কথা বলে না। ওই যে বাক স্বাধীনতা শতভাগ আসে নাই, সমন্বয়কদের নিয়ে কথা বলতে গেলে অনেকে ভয় পায়, মনে করে যে না ওরে বাবা আমার বাড়িতে এসে হামলা করবে, আমার এটা করবে। এটা হচ্ছে কয়েক জায়গায়, তবে এরা প্রকৃত সমন্বয়ক না। প্রকৃত মুক্তিযোদ্ধারা যেমন দেশ স্বাধীন করে চুপচাপ ছিলেন, কথিত ভুয়া মুক্তিযোদ্ধারা কোটা টোটা বাতিল, কোটা নিয়ে আসা, সামনে সার্টিফিকেট 2 নাম্বারই করা, এগুলো 2 নাম্বারই লোকেরা ছিল। মূল যারা সমন্বয়কেরা মরে গেছে, মুগ্ধরা জীবন দিয়ে চুপ হয়ে গেছে, শুয়ে আছে কবরে। আর এখন যেগুলা, এগুলা হচ্ছে কি খাওয়া, মধু খাওয়া গ্রুপ জন্মাইছে। আর এদেরকে রাষ্ট্র যে পরিমাণ প্রোটেকশন দিচ্ছে, যে পরিমাণ সুযোগ সুবিধা দিচ্ছে, 2-4 জনের দেখা বাকিরা চিন্তা করতেছে এলাকাতে। এই দেখেন এখন ছাত্রলীগের অনেকে সমন্বয় গ্রুপে ঢুকছে, ছাত্র দলের গ্রুপের তারা ঢুকতেছে, এইটা ঢুকতেছে, ঢুকে কি হচ্ছে, পলিটিশিয়ান হয়ে যাচ্ছে এগুলা। সার্জিসের এই নরসিংদীর ঘটনা থেকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত যে পরিস্থিতি যেটা কালকে তৈরি হয়েছিল, বললাম না যে আমার কাছে অনেক বক্তব্য আসছে, নাম প্রকাশ করতে চায় না, সবাই ভয় পায়। ওখানে পরিস্থিতি অনেক খারাপ ছিল, মানে সার্জিস মাইরও খাইতে পারতো সেখানে। 2টা গ্রুপ বাংলাদেশিগুলো হয়। আর এখন এই যে সমন্বয়করা তোর চিহ্নিত কোনো কর্মী না, এই বিএনপি থাকতে পারে, আওয়ামী লীগ থাকতে পারে, সিস্টেমে একটা মাইর খাইয়েও ফেলতে পারে। সামনের দিকে যে কোনো জায়গায় যেতে ভালো করে বুঝে শুনে যাওয়া উচিত। প্লাস তোমরা যেখানে যাবা এই গ্রুপ ওই গ্রুপ, মানে গ্রুপ আসলো কই থেকে? গ্রুপ তো একটাই হবে ছাত্রদের। এখন এই ছাত্ররা কিন্তু ছাত্র না, এর মাঝখানে অনেক জিনিস আছে। এখন এই জিনিসগুলোকে ব্যালেন্স করা জরুরি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সমন্বয় খেলা চলতেছে। প্রকৃতপক্ষে এদের অনেককেই আন্দোলনের সময় মাঠে দেখা যায় নাই, হয়তো একটা মিছিলে গেছে, আবার যায়ও না, এখন এসে এলাকার মধ্যে একটা প্রভাব বিস্তার করতেছে। মানে এটাও একটা অলিখিত গ্রুপ তৈরি হচ্ছে, যাদের বিরুদ্ধে কথা বললে মানুষ ভয় পাচ্ছে। ওয়াই? ভয় পাওয়া যাবে না, সত্য কথা বলতে হবে। কারণ তোমরা যদি ভুল করো তাহলে বাংলাদেশকে অনেক মূল্য দিতে হবে। এতগুলা মানুষের জীবন গেছে, তোমাদের ভুল করার সুযোগ নাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নরসিংদী সাটিরপাড়া ইনস্টিটিউট মাঠে। এখানে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের আসার কথা হয়েছিল, এবং যেসব শিক্ষার্থী সম্প্রতি আন্দোলনে গিয়ে নিহত হয়েছেন এবং অন্যান্য যেসব পেশাজীবী মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় এবং সন্ত্রাসী, চাঁদাবাদ সহ অন্যান্য অপকর্মের বিরুদ্ধে আসলে সমাবেশের বক্তব্য দেওয়ার কথা ছিল সার্জিস আলমের। তো বিকেল 3টা থেকে আসলে এই প্রোগ্রামটি শুরু হওয়ার কথা ছিল। 5টা পেরিয়ে যাওয়ার পরে আসলে ঘোষণা করা হয় যে সার্জিস আলম এই অনুষ্ঠানের স্থলে আসছেন না। তো এখানকার আয়োজকরা যেমনটি জানিয়েছেন যে এই সার্জিস আলমের আগমনকে ঘিরে নরসিংদীতে সমন্বয়কদের মধ্যে 2টি গ্রুপ তৈরি হয়েছে, এবং 2টি গ্রুপের অন্তর্দ্বন্দ্বের কারণে মূলত তিনি এখানে আসতে পারেননি। যদিও সার্জিস আলম দুপুরের আগেই নরসিংদী ক্লাবে এসে পৌঁছেছেন এবং এখানকার সমন্বয়কদের সাথে আলোচনায় বসেছেন, কথা বলেছেন। তো সমন্বয়কদের একটি পক্ষ চাচ্ছিল যে এই সার্জিস আলমের এই সমাবেশটি এই কালীকুমার ইনস্টিটিউট মাঠে হোক, অপর একটি পক্ষ চাচ্ছিল যে এই একই সমাবেশটি হোক নরসিংদী সরকারি কলেজ মাঠে। তো 2টি পক্ষের অন্তর্দ্বন্দ্বের জেরাই আসলে সবশেষ এই সমাবেশটি স্থগিত করা হয়েছে, এবং 2টি পক্ষকে সাথে নিয়ে অনেকক্ষণ, প্রায় দীর্ঘক্ষণ চেষ্টা করা হয়েছিল যে এটি সমাধানের, আজকের অনুষ্ঠানটি সফল করার জন্য। সবশেষে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে, এবং সার্জিস আলম বিকেল 5টার দিকে আসলে নরসিংদী ত্যাগ করেছেন। এই অনুষ্ঠান স্থলে না এসেই তিনি নরসিংদী ক্লাব থেকে ঢাকার উদ্দেশ্যে ত্যাগ করেছেন। তো এই অবস্থায় আসলে সাধারণ শিক্ষার্থী বা সাধারণ মানুষ যারা এই সমাবেশ স্থলে এসেছিলেন তারা আসলে দুঃখ প্রকাশ করছেন। তো এদিকে আবার সমন্বয়ক আমাকে জানিয়েছেন যে সার্জিস আলম সমন্বয়ক সহ সাধারণ শিক্ষার্থীদেরকে একটি বার্তা দিয়েছেন যে 2টি পক্ষ যদি একত্রতা বা একাত্মতা পোষণ করে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আরো একটি সমাবেশের আয়োজন করতে পারে, তাহলে তিনি নরসিংদীতে আবারও আসবেন, এমনটাই তিনি আশা ব্যক্ত করেছেন। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। আজকে আমরা স্থগিত জানতে পেরেছি কিছুক্ষণ আগে। আর স্থগিত হওয়ার কারণটা যেটা, যে সমন্বয়কারীদের মধ্যে 2টা দলে বিভক্ত হয়ে গেছে নাকি, 2 পক্ষ 2 জায়গায় ভেন্যু করছে।
আমরা অবশ্য প্রথমত খবর পেয়েছিলাম সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউটের মধ্যে সভাটি অনুষ্ঠিত হবে। তো পরে কিছুক্ষণ আগে আমরা শুনতে পারি যে এখানে হবে না সমাবেশ। সো আমাদের দায়িত্বে প্রায় 500 ছাত্ররা এখানে উপস্থিত হয়েছে। সবাই ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খলভাবে আমরা আজকে এই সভাটা অবশ্য পালন করতাম। খুবই খারাপ লাগতেছে যে আমাদের মধ্যে থেকে এখনো বিভক্ততা রয়ে গেছে। আমরা ঐক্যভাবে সকল কাজগুলো করতে পারতেছি না। আমাদের সাধারণ ছাত্রদের কি দোষ? তারা তো কোনো ভুল করেনি। তারা তো জানে যে এখানে সার্জিস আলম ভাই আসবে এবং তার অপেক্ষায় দীর্ঘ সময় আমরা অপেক্ষা করেছি। কিন্তু পরবর্তী যখন আমরা এই খবরটি জানতে পারি যে আমাদের এখানে আজকে সভা স্থগিত করা হয়েছে, সাধারণ ছাত্রদের মন ভেঙে পড়েছে। তারা পরবর্তী এই প্রোগ্রামটায় অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে আমরা সংকোচ বোধ করতেছি। সার্জিস আলম ভাই অন্যতম সমন্বয়ক আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের, কিন্তু দুঃখের বিষয় নিয়ে আসতে পারে নাই। আমরা খুব আশা ভরসা নিয়ে আসছিলাম। আমরা যেহেতু নসিদের কৃতি সন্তান, আসছিলাম আশা ভরসা নিয়ে ওনাকে দেখবো, ওনার কথা শুনবো, সামনে আমাদের বাংলাদেশকে কিভাবে সাজাতে চায় ওদের কথাও শুনবো। এবং আমরা যেহেতু শিক্ষার্থী, আমরাও এক সময় আমরা এখন স্কুলে আছি, হয়তো আর 1 থেকে 2 বছর পর বা 1.5 বছর পর আমরা যখন মেট্রিক পরীক্ষা দিব, এখন ক্লাস 9 আছি, যখন মেট্রিক পরীক্ষা দিব তখন হয়তো আমরাও এদের মতোই দেশকে আমরাও এগিয়ে নিয়ে যেতে। সবারই বক্তব্যের টার্গেট হয় বিএনপি। আপনি ভিপি নূরকে দেখেন, সে বলে কি এক ফেসিবাদ থেকে আরেক ফেসিবাদ। চরমনাইকে দেখেন, তাও বলতেছে এক লুটেরা থেকে আরেক লুটেরা। জামাতের আমিরকে দেখেন, তিনিও বলতেছেন যে এক গ্রুপ থেকে আরেক গ্রুপ। তো প্রত্যেকেই যখন কথা বলেন টার্গেটটা কোথায় যায়? বিএনপির উপরে যায়। এটা যাবেও, কারণ অ্যাক্টিভিটিস কিছু কিছু হয়েছে, এটাও স্বীকার করার সুযোগ নেই। কিন্তু এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান একজন সমন্বয়ক হাসনাত, দ্য ব্লুটুথ বয়, এই প্রথমবারের মতন বিএনপিকে এই কড়া ভাষায় একটা মেসেজ দিছে। আর এই মেসেজটা অফকোর্স এটা তারেক জিয়ার উদ্দেশ্যে দেওয়া হয়েছে, বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। ছাত্র আন্দোলনকে পুঁজি করে দলীয় স্বার্থ হাসিল করতে দেওয়া হবে না। এতদিন যাবৎ আপনারা যারা বলছিলেন যে আন্দোলনটা কি ছাত্ররা একা করতে পারতো, আমরা তো ছিলাম মাঝখানে, আমাদের অনেক ছেলে পেলে মারা গেছে, জামাতও দাবি করছে মারা গেছে ভালো কথা, দেশের জন্য জীবন দিচ্ছেন, এই কথাটা হচ্ছে হাসনাতের। তাদের স্পষ্ট বক্তব্য হুঁশিয়ারি দিয়ে আপনার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তিনি চট্টগ্রামের লালদিঘি ময়দানে আয়োজিত যেই মতবিনিময় সভা ছিল সেখানে তিনি বলেছেন, স্বৈরাচার সরকারের সময় আমরা দেখেছি সড়কের দেয়ালে দেয়ালে পোস্টার, এটা ছিল অমুক ভাইয়ের সালাম নিন, তমুক ভাইয়ের সালাম নিন, রাস্তার মধ্যে খালি ব্যানার ফেস্টুন পোস্টার। স্বৈরাচার পতনের পরও একই চিত্র, এটা কিন্তু সত্য, আমার এলাকাতে শুরু হয়েছে, অমুক ভাইয়ের সালাম নিন, তমুক ভাইয়ের এটা শুরু হয়ে গেছে। হাসনাত বলছে এখনও দেয়ালে পোস্টার, তবে শুধু পরিবর্তন হয়েছে কি ছবি, এটা হচ্ছে বাস্তবতা। তারপর হাসনাত বলছে আমরা তাদের বলতে চাই, কাদের? এটা বিএনপি না তাদেরকেই, কারণ জামাত বাংলাদেশের কোনো জায়গায় আমি জানি না এখনও রাস্তাঘাটে ফেস্টুন ব্যানার পোস্টার লাগাইছে কিনা বা প্রচারণা করছে কিনা। হাসনাত বলছে যে আমরা বলতে চাই তাদের, মানে বিএনপিকে স্পেসিফিকলি, ছাত্র আন্দোলনকে পুঁজি করে কোনো দলীয় স্বার্থ হাসিল করা যাবে না। আমরা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আমরা বুলেট বোমা ভয় পাই না, দুর্নীতির কোনো সুযোগ নাই, চাঁদাবাজি ও লুটপাট এগুলোর সুযোগ নাই। যারা এসব করবেন ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দাঁড়াবে। তো এখানে তার বক্তব্য ছিল যে যারা চাঁদাবাজি ও লুটপাট করছেন আপনারা সকলে ভালো হয়ে যান। আর রাষ্ট্র পুনর্গঠনের সময় রাষ্ট্র সংস্কারের জন্য সমন্বয়ক হতে হয় না, আমরা সবাই সমন্বয়ক, সহ সমন্বয়ক, ফেসিবাদী আন্দোলনে একসাথে ছিলাম। যাই হোক, মানে মোট কথা ঘুরা ফিরা এই একই আলোচনা সব জায়গায় আসছে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি, রাজনীতি থাকতে হবে, বিএনপি থাকবে, জামাত থাকবে, আওয়ামী লীগ থাকবে, বদলে আসবে। আজ থেকে ঠিক 16 বছর আগে, 16-17 বছর আগে বিএনপি নিয়ে আজকের দিনে আওয়ামী লীগ নিয়ে যতটা ছিল এর হয়তো 30% ছিল, কারণ আওয়ামী লীগ 18 বছর ক্ষমতায় থাকার কারণে 100 ভাগ হয়ে গেছে। তো এখন বিএনপির যে অতীত রেকর্ডগুলো আছে সেগুলো থেকে যথেষ্ট দূরে সরে এসেছে তারেক রহমান। ঊর্ধ্বতন নেতাদের বক্তব্য শুনলে আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট, বাট একদম গ্রাউন্ড লেভেলে, রুট লেভেলে যারা নেতৃত্বের কমান্ড শুনছে না, মানছে না, তাদেরকে যদি কন্ট্রোল করা না যায়, স্থানীয় পর্যায়ে লোকাল যারা সিএনজি স্ট্যান্ডকে পুঁজি করে পয়সা খাওয়ার চিন্তা করে, বালু স্ট্যান্ডকে, বাস স্ট্যান্ডকে, বিভিন্ন জায়গায় ইজারা, বাজার, হাট, এই দর্শক এতক্ষণ আমরা দেখলাম এবং শুনলাম দক্ষিণ কোরিয়া থেকে ভিডিও পাঠিয়েছেন আমাদের নাইম ভাই, তিনি খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরেছেন। দর্শক এতক্ষণ আপনারা শুনলেন, এবার আপনারা বলবেন যে আপনি কি চান। অবশ্যই কমেন্টে আপনার মতামতটি লিখুন এবং এতক্ষণ যারা লাইক দেননি
অবশ্যই লাইক দিবেন। তো দর্শক, ভিডিও শেষটা এখন আপনাদের আমি কিছু বলতে চাই। আমি চাই আওয়ামী লীগ যেহেতু নেই, তাদের নিবন্ধন বাতিল হওয়ার পথে, তাহলে বাংলাদেশের নতুন করে আর একটা দল খাড়া করা উচিত, যা তাহলে একটা বিরোধী দল থাকলে একটা দলের টোনও কেমনিতেই নড়বে। তো দর্শক, আপনি কি তাই চান যে আর একটা দল হোক, যে কোটা সমন্বয়করা একটা দল তৈরি করুক? তাহলে কমেন্টে লিখে জানাবেন। বেশি লেখার দরকার নেই ভাই, সময় নষ্ট করে লাভ নেই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।